যিনি স্পিকার, শুধু সে তার মিউট করা থাকবে এখন, আর বাকি সবাই আনমিউট করে মিউট করে রাখবেন। এখন বিষয়টা হলো যে আজকের প্রোগ্রাম শুরু হবে, আজকের প্রোগ্রাম শুরু হবে। আমাদের মূল আলোচক ডাক্তার নাসিরউদ্দিন ভাই, প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক। তো আজকের আলোচনা শুরু করার জন্য ডাক্তার নাসিরউদ্দিন ভাইকে বিশেষভাবে অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে শুনতে পাচ্ছেন সকলেই? জি, নাসিরউদ্দিন ভাই শোনা যাচ্ছে। যে আমি ভিডিও ওপেন করেছি, ভিডিও কি দেখা যায়? যারা পার্টিসিপেন্ট আছেন আমি রিকোয়েস্ট করব আপনারা প্রত্যেকেই মিউট আনমিউটের দিকে একটু লক্ষ্য রাখবেন এবং সেই সাথে ভিডিও আপনাদের যাদের ভিডিও ওপেন আছে একটু বন্ধ করে দিন প্লিজ। একসাথে একাধিক ভিডিও ওপেন থাকলে আমারটা আসলে এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, একটু কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? জি ভাই, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। ভিডিও আসলে আটকে গেছে, আমার ভিডিও অফ করে দিন তাহলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতুল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম কর্তৃক আয়োজিত উন্মুক্ত ক্লাস, আজকের এই উন্মুক্ত ক্লাসের যিনি উপস্থাপনা করতেছেন ওনাকে ধন্যবাদ জানাই এবং ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের যে সমস্ত দায়িত্বশীলবৃন্দ আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং যে সকল হোমিওপ্যাথিক ডাক্তার, ছাত্র, চিকিৎসক, চিকিৎসানুরাগী তাদেরকে রাতের শুভেচ্ছা জানাই এবং হৃদয়ের গভীর থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আল্লাহর অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ আমিও এক প্রকার ভালো আছি। তো আজকের যে টপিক, দ্য আর্ট অফ কেস টেকিং অ্যান্ড দ্য ইউজ অফ কম্পিউটারাইজড রেপার্টরাইজেশন। তো এই টপিকটি খুব তাৎপর্যপূর্ণ একটি টপিক। একটা হলো কেস টেকিং এর কলাকৌশল, আরেকটা হচ্ছে কম্পিউটারাইজড রেপার্টরাইজেশন। আমরা আসলে কিভাবে ইউজ করি, ইউজ করার ওইগুলো কি এবং কেনই বা কম্পিউটারাইজড রেপার্টরির প্রয়োজনীয়তা আছে সে বিষয়ে একটু আলোচনা করতে চাই। তো ফার্স্ট যে বিষয়টা আমরা আলোকপাত করতে চাই সেটা হলো আর্ট অফ কেস টেকিং। আমাদের কাছে যখন পেশেন্ট আসেন তখন অবজারভেশনটা আগে করতে হয়। রোগীর জেস্টার পোস্টার, আসলে অবজারভেশনটা so much important. Why is observation so important? পর্যবেক্ষণ আসলে এত ইম্পর্টেন্ট কেন, কেন গুরুত্বপূর্ণ? যখন পেশেন্ট আমাদের চেম্বারে প্রবেশ করবেন তখন কিভাবে প্রবেশ করতেছেন, ওনার চেষ্টা প্রসার কেমন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার বসার ধরন, ডাক্তারের সাথে এসে উনি কি ধরনের বিহেভ করতেছেন, তো সকল বিষয় কিন্তু অবজারভেশন করে তারপরে আমরা কিন্তু কেস টেকিং করতে যাই। তো আমরা স্টেপ বাই স্টেপ অবজারভেশন কিভাবে করতে হবে। একজন পেশেন্ট যখন আপনার আমার চেম্বারে প্রবেশ করবেন তখন সর্বপ্রথম দেখতে হবে
রোগীর গতিবিধি, রোগীর শরীর স্বাস্থ্য, তার কনস্টিটিউশন, তার বসার ধরন, সে কাছাকাছি এসে বসতেছে অথবা দূরে বসতেছে, এরপর তার চাহনি, তার এক্সপ্রেশন। অপর দিকে যখন পেশেন্ট বসা আছেন, এমত অবস্থায় রোগী পা ঝাঁকায় কিনা, তার নখগুলো কেমন, তার হাত পায়ের গঠনাকৃতি কেমন, এইগুলো কিন্তু অ্যাট এ গ্লান্স আমাদের দেখতে হয়। কি ধরনের পোশাক পরিচ্ছদ উনি পরে এসেছেন, নিট অ্যান্ড ক্লিন না আসলে যুবথুবু ভাবে অপরিষ্কার অপরিচ্ছন্ন পোশাক পরে আসছেন। অনেকে দেখবেন যে টাকা পয়সা অনেক আছে কিন্তু ছেঁড়া পোশাক পরা, তালি দেওয়া পোশাক পরা, এগুলো তার হ্যাবিট। যে সমস্ত অক্ষয় জুতা আছে, অক্ষয় জুতা, এই অক্ষয় জুতা পরে কিন্তু তারা আসে, তো সেটাও কিন্তু ইন্ডিকেশন করে বিশেষ বিশেষ মেডিসিনকে, যেটা এই মেডিসিনের লক্ষণ। তাহলে রোগীর বডি ল্যাঙ্গুয়েজ, তার জেস্টার পোস্টার, সকল বিষয় কিন্তু অবজারভেশন করতে হয়। রোগীর কাছাকাছি বসার পরে তার শরীর থেকে, তার মুখ থেকে গন্ধ আসতেছে কিনা, যখন পেশেন্ট ডক্টরের সাথে কথা বলতেছেন তখন আনইজি ফিল করতেছেন কিনা, এবং আশেপাশে যদি আরো পেশেন্ট থাকেন, এই উন্মুক্ত প্লেসে রোগী কথা বলতে আনইজি ফিল করতেছেন কিনা, এগুলো অবজারভেশনে নিয়ে আসতে হয়। অনেক সময় দেখবেন যারা সাইকোটিক পেশেন্ট হবেন, ওনারা কিন্তু বিভিন্ন রোগীর সাথে বা রোগীকে পাশে রেখে বা সহকারীকে পাশে রেখে উনি ওনার কেস কিন্তু বর্ণনা করতে চান না, উনি লক্ষণগুলো বলতে চান না। এমন কিছু গোপনীয় বিষয় থাকে উনি সিক্রেটিভ ভাবেই রাখেন, সিক্রেট থাকে, একমাত্র ডক্টর ছাড়া আর কেউ জানে না। সেটাও কিন্তু বিশেষ বিশেষ মেডিসিন নির্বাচন করার ইন্ডিকেশন পাওয়া যায়। তো যখন আমরা দেখব এই ধরনের অবজারভেশন পাবো, এই অবজারভেশনের ভিত্তিতেই কিন্তু বিশেষ বিশেষ মেডিসিনের চিত্র ফুটে উঠবে। এদিকে অবশ্যই গুরুত্ব প্রদান করতে হবে। অপরদিকে তার স্কিন কেমন, তার স্কিন অয়েলি অথবা রাফ স্কিন, খসখসে, অমসৃণ কিনা অথবা অয়েলি কিনা, এই বিষয়ে দেখতে হয়। দেখবেন কিছু কিছু পেশেন্টের বিশেষ বিশেষ অর্গান বেশি ঘামে, কারো হয়তো কপাল বেশি ঘামতেছে, কারো হয়তো নাক ঘামতেছে, কারো হয়তো গোপ ঘামতেছে, কথা বলতে গিয়ে আনইজি ফিল করতেছে। এইগুলো অবজারভেশনে নিয়ে এসেই কিন্তু আমাদের এই লক্ষণগুলোকে প্রাধান্য দিতে হয়। অপরদিকে রোগীর এই সমস্ত অবজারভেশন করে দেখতে হবে সে অস্থির কিনা, সে স্টেডি আর আনস্টেডি, সে স্থির অথবা অস্থির, এই বিষয়ে জানতে হয়। অনেকে দেখবেন যে সোজা হয়ে বসতে পারে না, একটু কোলকুজো হয়ে বসতেছে, কোলকুজো হয়ে বসতেছে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। রোগীর শরীর স্বাস্থ্য কেমন, অনেকে দেখবেন এইভাবে হেলান দিয়ে বসতেছে, হেলান দিয়ে বসা ছাড়া উনি বসতে পারেন না, তাহলে সেটা ইম্পর্টেন্ট। কোলকুজো হয়ে বসা, সেটাও গুরুত্বপূর্ণ। রোগী হাঁটার সময় একটু ঝুঁকে হাঁটে, সেটাও গুরুত্বপূর্ণ। বিশেষ বিশেষ লক্ষণ যখন আমরা পাবো তখন সেদিকে অবশ্যই গুরুত্ব প্রদান করব। অপরদিকে তার ভাইটাল ফোর্স কেমন। মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যানের মতে আমরা মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ড চিন্তা করব, অপরদিকে জর্জ ভিদাল-কোসারের লেভেলস অফ হেলথ, এই বিষয়ে আমরা গুরুত্ব প্রদান করব। আসলে সে কোন লেভেলের, কোন গ্রুপের, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। তো এই ক্ষেত্রে অবজারভেশন করব, কিন্তু আমরা প্রথমেই রোগী যখন চেম্বারে প্রবেশ করতেছেন, এমন অবস্থায় রোগী অনেক সময় হয়তো আপনি যা কোশ্চেন করতে যাচ্ছেন দু এক কথা উত্তর দিচ্ছেন, অথবা অনেক বেশি কথা বলতেছেন, যে বিষয়ে কোশ্চেন করতেছেন ওই বিষয়ে তো কথা বলবেই, তাছাড়া আরো অনেক বেশি কথা বলতে থাকেন, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। রোগীর একটু ঠোঁটের দিকে তাকাবেন, তার ঠোঁট কেমন, তার ঠোঁট লাল, নীলাভ, শুষ্ক আছে, ফাটা ফাটা আছে, অথবা ঠোঁট কম্পমান কিনা, এইগুলো গুরুত্বপূর্ণ। এরপর তার বিহেভিয়ার, তার আচরণগত অবস্থা আমাদের জানতে হবে। জাহাঙ্গীর ভাইয়ের সাথে কথা হয়েছে না? এখন তার আচরণ কেমন, নজরুল ভাইয়ের সাথে কথা হয়েছে? অত্যন্ত মেজাজি, খিটখিটে প্রকৃতির, শান্তশিষ্ট,
এভরিথিং, মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল, বলে দেন। সব লক্ষণগুলোকে প্রাধান্য দিতে হবে। রোগী কথা বলার সময় জমজম যখন ইলিয়াস দেখবেন বের কথা বলতেছে, কথা বলতে গিয়ে দীর্ঘশ্বাস ফেলতেছে, তাহলে এটা অবশ্যই ইম্পর্টেন্ট। শহীদুল ইসলাম, অনেক সময় মাথা নাড়িয়ে মাথা ঝাঁকিয়ে উত্তর দেয়, সেটাও ইম্পর্টেন্ট। জি, দীর্ঘশ্বাস ফেলতেছে, অনবরত ভোগ গিলতেছে, আচ্ছা ঠিক আছে। এগুলো যখন আমরা দেখব, ইনশাআল্লাহ দেখার পরে ওই লক্ষণকে আমরা মার্ক করব, একটু ইনশিওর করার জন্য একটু ওইটার গুরুত্ব আমরা বেশি প্রদান করব। অনেক সময় রোগী দেখবেন খুব জোরে কথা বলতেছে, আবার রোগী এত আস্তে কথা বলতেছে, ভিন্ন রোগী, যে আপনি তার কথা শুনতেই পারতেছেন না। তাহলে এই সমস্ত বিষয়ে গুরুত্ব প্রদান করেই কিন্তু আমাদের সামনে অগ্রসর হতে হবে। এখন কেস চেকিং এর উদ্দেশ্যটা কি? কি কারণে আমরা কেস চেকিং করব? অবশ্যই একজন রোগীর ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালাইজেশন করার জন্য, একজন রোগীর সমস্ত লক্ষণকে স্পেসিফাই করার জন্য, একজন রোগীর সমস্ত লক্ষণকে সিম্পলিফাই করার জন্য টেস্ট চেকিং করতে হবে। অবিভূতিতে রোগীর উপরে ভিত্তি করে কিন্তু চিকিৎসা হয় না। Treat the patient but not the disease. Treat the patient wholly but not partly. This is the system of homeopathy. এটা হোমিওপ্যাথি সিস্টেম। এই সিস্টেমেই আমরা টেস্ট চেকিং করার চেষ্টা করব। এরপরে আমরা টোটাল লক্ষণগুলোকে মূল্যায়ন করব। বিশেষ করে যখন রোগীর নাম, ঠিকানা, বয়স, এইগুলো A to Z লিখব। মুসলিম, অমুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, কোন ধর্মের। কারণ মুসলিম হলে তাদের ক্যারেক্টারিস্টিক সিম্পটম এক ধরনের হবে, অমুসলিম হলে, খ্রিস্টান হলে অথবা ভিন্ন ধর্মাবলম্বী হলে তাদের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু ভিন্ন হবে। এই জন্য অবশ্যই এট ফার্স্ট যেই কাজটা করতে হবে, রোগী কিভাবে প্রবেশ করতেছে, এরপরে তার জেস্টার, পোস্টার, এভরিথিং সব অবজারভেশন করার পরে আপনি প্রথমেই লেখার চেষ্টা করবেন না। আমরা কিন্তু প্রথমেই লেখার চেষ্টা করবো না। A to Z রোগীর হিস্ট্রি রোগী বর্ণনা করবেন এবং সাবলীল ভাবে উনি বর্ণনা করবেন, ওনার নিজের ভাষায় ব্যক্ত করবেন এবং সেগুলো মনোযোগ সহকারে খুব কেয়ারফুলি এগুলো শ্রবণ করতে হবে। তাহলে তার নাম, তার পেশা কি। এখন এক একজন রোগীর পেশা কিন্তু এক এক ধরনের। যদি স্কুল টিচার হয়, তার রোগের আক্রমণের ধরন হবে একরকম। যদি কুলি মজুর হয়, তার রোগ আক্রমণ করার ধরন হবে আরেক রকম। যদি কেউ জেলে হয়, তার রোগের আক্রমণের ধরন কিন্তু ভিন্ন হবে। এই জন্য পেশাটা ইম্পর্টেন্ট। কেউ হয়তো কলকারখানায় কাজ করতেছে, তুলার মিলে কাজ করতেছে, কেউ স্যাঁতসেঁতে জায়গায় তার কাজ করতে হয়, তাহলে ওই কেন্দ্রিক তার রোগ সৃষ্টি হচ্ছে কিনা এটা ইম্পর্টেন্ট। এরপরে তার ম্যারিটাল স্ট্যাটাস, সে ম্যারিড, আনম্যারিড, এটা জানতে হবে। ম্যারিড আনম্যারিড জানতে হবে এবং কত বছর বয়সে সে বিয়ে শাদী করেছে। সাপোজ আমরা এক্সাম্পল দেই, যদি কোনো পুরুষ এমন চিন্তা করে যে আমার তো ভাই বোন অনেক, তো তাদেরকে লেখাপড়া শেখাতে হবে, তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, এরপর আমি শেষ বিয়ে শাদী করবো। হয়তো বা উনি 40 বছর বয়স শেষে বিয়ে করলেন। তাহলে এই যে 40 বছর বয়সে সে বিয়ে করলেন, এর মধ্যে তার বায়োলজিক্যাল যে ডিমান্ড ছিল সেখানে আসলে কি সাপ্রেশন করেছেন অথবা সেটাকে ম্যালিউজ করছেন। তার চারিত্রিক কোনো দোষ ছিল, নিজের রিপুর সাথে যুদ্ধ করে, মনের সাথে যুদ্ধ করে বায়োলজিক্যাল ডিমান্ডকে সাপ্রেশন করে এখন 40 বছর বয়সে এসে উনি বিয়ে করছেন, এখন দেখা গেছে তার সেক্সুয়াল ডেবিলিটি দেখা দিয়েছে। তাহলে এই যে তার চারিত্রিক অভ্যাস, এটা জানার প্রয়োজন। এইগুলো জানার পরেই কিন্তু আমরা হয়তো বিশেষ বিশেষ মেডিসিনের কথা চিন্তা করতে পারি। আবার অল্প বয়সে বিয়ে শাদী করেছেন, এত বেশি সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে, দুর্বল হয়ে গেছে, অথবা এই যে দীর্ঘদিন বিয়ে শাদী করে নাই, যদি অপকর্ম করে থাকে, অবৈধ সম্পর্ক থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কোনো জটিল রোগ সৃষ্টি হচ্ছে কিনা সেটাও কিন্তু জানার প্রয়োজন হয়। যদি সে গণরে আক্রান্ত হয়,
সেটা কিভাবে সে ভালো করেছিল, যদি সিভিলিসে আক্রান্ত হয়ে থাকে সে কিভাবে এটাকে ভালো করেছিল, টোটাল হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি অফ দ্য পেশেন্ট, এটা কিন্তু জানার প্রয়োজন হয়। এরপরে তার চুলের কালার কেমন, চোখের কালার কেমন, তার যে কমপ্লেকশন, তার ফিজিক্যাল স্ট্রাকচার এটা কেমন, এটা